সবাইকে এই চ্যানেলে স্বাগত। বাংলার ফার্স্ট গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। ভারতের মডার্ন হিস্ট্রি পড়তে গেলে গভর্নর জেনারেল এবং ভাইসরয় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এর আগের ক্লাসগুলোতে আমরা দেখেছি যে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে শুধুমাত্র ব্যবসার উদ্দেশ্যে এসে ধীরে ধীরে কিভাবে ভারতীয় রাজনীতিতে ঢুকে গেল এবং ভারতে ব্রিটিশ সাম্রাজ্য স্থাপন করে নিল। এবার এই ব্রিটিশ সাম্রাজ্য স্থাপন এবং সেটা পরিচালনার জন্য এই গভর্নর জেনারেল ও ভাইসরয়দের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এদের ভেতর ওয়ারেন হেস্টিংস নিয়ে বিস্তারিত বিভিন্ন বিষয় আজকের ক্লাসে আমরা বলবো। প্রথমেই বলে যে হেস্টিংস ভারতে কিভাবে এলো। সময়টা 1750 খ্রিস্টাব্দ। এই সময় মাত্র 19-20 বছর বয়সে ওয়ারেন হেস্টিংস ইংল্যান্ডে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাজে জয়েন করে। এখন ইংল্যান্ডে ওই যে বোর্ড অফ ডাইরেক্টর রয়েছে, তারা ওয়ারেন হেস্টিংসকে ওই 1750 খ্রিস্টাব্দেই এই কর্ণাটক এরিয়াতে ওই কোম্পানির কাজে পাঠিয়ে দেয় এবং হেস্টিংস তখন থেকে এই কর্ণাটক এরিয়াতে কাজে ছিল। আর সেই সময় এই কর্ণাটক এরিয়াতে গভর্নর ছিল ক্লাইভ, রবার্ট ক্লাইভ। তারপর ক্লাইভ এই কর্ণাটক এরিয়া থেকে বাংলার এরিয়াতে চলে গেল এবং তারপর 1757 খ্রিস্টাব্দের পলাশীর যুদ্ধ হলো। পলাশীর যুদ্ধের পর বাংলার এরিয়ার কন্ট্রোল ক্লাইভের হাতে চলে আসে। আর তারপর ক্লাইভ পরের বছর 1758 খ্রিস্টাব্দে এই কর্ণাটক এরিয়া থেকে হেস্টিংসকে ডেকে নেয়। 1758 খ্রিস্টাব্দে রবার্ট ক্লাইভ এখান থেকে হেস্টিংসকে ডেকে মুর্শিদাবাদে মির্জাফরের দরবারে কোম্পানির কাজে বসিয়ে দেয় এবং এরপর থেকে হেস্টিংস সেখানেই ছিল। এখন বেঙ্গল প্রেসিডেন্সির সমস্ত নিয়ন্ত্রণ হতো কলকাতাতে বসে, কলকাতার ফোর্ট উইলিয়ামে বসে। এই ফোর্ট উইলিয়ামে গভর্নর এবং তার কাউন্সিলের মেম্বাররা বসতেন। 1761 খ্রিস্টাব্দে মুর্শিদাবাদ থেকে ওয়ারেন হেস্টিংস প্রমোশন নিয়ে কলকাতাতে ওই কাউন্সিলে যোগ দেন এবং তারপর থেকে তিনি সেখানেই কাজ করতে থাকেন। কাজ করতে করতে ওই কাউন্সিলের মেম্বারদের সাথে তার টুকটাক ঝামেলা বেঁধে যায়। 1764 খ্রিস্টাব্দে তিনি বহুবার তার পদ থেকে রেজিগনেশন দিতে চান, কিন্তু তার রেজিগনেশন অ্যাপ্রুভ হতো না। আলটিমেটলি 1765 খ্রিস্টাব্দে গিয়ে তার রেজিগনেশন অ্যাপ্রুভ হয়ে যায় এবং ওই 1765 খ্রিস্টাব্দেই তিনি আবার ইংল্যান্ড ফিরে যান। এবার হেস্টিংস যখন ইংল্যান্ডে ফিরে গেছেন, সেখানে থাকতে থাকতে তার আর ইংল্যান্ডে খুব একটা ভালো লাগতো না। এই জন্যই বেশ কয়েক বছর যাওয়ার পর 1769 খ্রিস্টাব্দে হেস্টিংস আবার ওই কোর্ট অফ ডাইরেক্টরের কাছে যায়, গিয়ে তাকে আবার এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাজে জয়েন করানোর জন্য অ্যাপিল করে এবং ওই কোর্ট অফ ডাইরেক্টর আবারও হেস্টিংসকে এই মাদ্রাজ প্রেসিডেন্সির যে কাউন্সিল, সেই কাউন্সিলের মেম্বার হিসাবে পাঠিয়ে দেন। মানে 1769 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস আবারও এই মাদ্রাজ প্রেসিডেন্সির কাউন্সিলের মেম্বার হন এবং এই মেম্বার হিসাবে তিনি 2 বছর ছিলেন, 1769 থেকে 1771। এরপর 1772 খ্রিস্টাব্দে তিনি প্রমোশন নিয়ে বাংলার গভর্নর পদে নিযুক্ত হন। ওয়ারেন হেস্টিংস 1772 খ্রিস্টাব্দে বাংলার গভর্নর হন। এখন এই বাংলার গভর্নর হয়েই তিনি বড় বড় 2-3টে কাজ করেন। যেমন প্রথমে এসেই তিনি দ্বৈত শাসন ব্যবস্থা শেষ করে দেন। এর আগে তিনি দেখেছিলেন যে ডুয়েল গভর্নমেন্টে কিভাবে কোম্পানির অফিসাররা নিজেরা মালামাল হয়ে যাচ্ছে আর আলটিমেটলি কোম্পানির ঘরে পয়সা যাচ্ছে না। সেইটাকে কাটানোর জন্য প্রথমেই তিনি ডুয়েল সিস্টেমটাকে অ্যাবলিশ করে দেন। আর এই সময় আরেকটা বড় ডিসিশন ছিল যে কোষাগার তিনি মুর্শিদাবাদ থেকে কলকাতা নিয়ে এসেছিলেন। এর আগে 1758 থেকে 61 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি মুর্শিদাবাদ ছিলেন। তারপর 1761 থেকে 64 খ্রিস্টাব্দ পর্যন্ত কলকাতাতে ছিলেন। তখন তিনি বুঝেছিলেন যে মুর্শিদাবাদে কোষাগার থাকা কতটা রিস্কি আর কতটা ডিফিকাল্ট এই অর্থটাকে হ্যান্ডেল করা। সেই জন্যই তিনি বেঙ্গল প্রেসিডেন্সির যে কোষাগার, সেই কোষাগার মুর্শিদাবাদ থেকে কলকাতাতে নিয়ে আসেন। আর কর তোলার ক্ষেত্রে ওই যে দ্বৈত শাসন ব্যবস্থাকে সমাপ্ত করে দিল, তার পরিবর্তে নতুন একটা সিস্টেম নিয়ে আসেন, ইজারিদারি ব্যবস্থা। 1772 খ্রিস্টাব্দে বাংলার গভর্নর হয়ে প্রথমে এই কাজগুলো করে। তারপর এইভাবে করতে করতে পরের বছর 1773 খ্রিস্টাব্দে ইংল্যান্ড থেকে আসে রেগুলেটিং অ্যাক্ট। এই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে বাংলাতে যে গভর্নর পোস্ট ছিল সেটাই হায়ার পোস্ট হয়ে যায় গভর্নর জেনারেল। ফলে এই ওয়ারেন হেস্টিংস এর পদও উন্নতি হয়ে যায় গভর্নর জেনারেল অফ বেঙ্গল। আর তখন তার ক্ষমতা আরো বেশি বেড়ে যায়। এবার এই ক্ষমতা বেড়ে যাওয়ার পরে তিনি বিভিন্ন রকম সংশোধনের কাজ করেছিলেন, সেইগুলো এক এক করে বলি। এর আগে ওই যে দ্বৈত শাসন ব্যবস্থা শেষ করে দিল, ইজারি ব্যবস্থা আনলো, কোষাগার মুর্শিদাবাদ থেকে কলকাতা নিয়ে আসলো, এগুলো হলো। কিন্তু এই বেঙ্গল প্রেসিডেন্সির রাজধানী তখন মুর্শিদাবাদে ছিল। বেঙ্গল প্রেসিডেন্সির কন্ট্রোল এই ফোর্ট উইলিয়াম থেকে হতো,
কিন্তু রাজধানী ছিল মুর্শিদাবাদ। ফলে 73 খ্রিস্টাব্দে যখন তার পোস্টটা একটু হাই হয়ে যায়, তিনি তার রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতা শিফট করে নেন। আর টাকা পয়সা ঠিকঠাক ম্যানেজ করার জন্য তিনি বুঝেছিলেন যে ওই যে মুঘল সম্রাট বা মুঘল পরিবার বা অন্যান্য যে নবাবী পরিবার রয়েছে তাদেরকে পেনশন দিতে হচ্ছে, তাতে প্রচুর খরচ হয়ে যাচ্ছে। এই জন্য যার যার পেনশন ছিল সবার পেনশন বন্ধ করে দেন। বাংলার এই এরিয়াতে যত নবাব, সম্রাট, জমিদার যাদেরকে এই পেনশন দেওয়া হতো সবার পেনশন বন্ধ করে দেন। আর সবার উপরে একজন ছিল শাহ আলম দ্বিতীয়, মোগল সম্রাট শাহ আলম দ্বিতীয়, তার পেনশনও বন্ধ করে দেন। তিনি বছরে 26 লক্ষ টাকা করে পেনশন পেতেন, সেটা বন্ধ করে দেন। আরেকটা বড় কাজ যেটা তিনি সমাপ্ত করে দেন সেটা হলো দস্তক প্রথার ব্যবহার। বাংলার এই এরিয়াতে ব্যবসার জন্য দস্তক ইউজ হতো, সেই দস্তককে পুরোপুরি তিনি সমাপ্ত করে দেন। যদিও দস্তক এর আগে মীর কাসিম বন্ধ করতে চেয়েছিলেন এবং তিনি কিছুটা বন্ধও করেছিলেন। ফাইনালি ওয়ারেন হেস্টিংস এসে এই দস্তকটাকে পুরোপুরি সমাপ্ত করে দেয়। তো এইগুলো তো বন্ধ হলো, এবার নতুন কি করেছিল? নতুন তিনি পোস্টাল সার্ভিসের কাজ শুরু করেছিলেন। কোম্পানির কাজের সুবিধার জন্য বেঙ্গল প্রেসিডেন্সি, মাদ্রাজ প্রেসিডেন্সি আর বোম্বে প্রেসিডেন্সি এদের ভেতরে যাতে যোগাযোগ খুব ভালো হয় তার জন্য তিনি পোস্টাল সার্ভিসটাকে আরো ভালো করার চেষ্টা করেছিলেন এবং সাধারণ লোকেদের ভেতরেও যাতে পোস্টাল সার্ভিসটাকে অ্যাভেলেবেল করা যায় তার জন্য তিনি ইনিশিয়েটিভ নিয়েছিলেন। আর আরেকটা ইনিশিয়েটিভ নিয়েছিলেন যে বাংলার এই এরিয়াতে যাতে সিভিল সার্ভিসটাকে আরো একটু গুছিয়ে ইন্ট্রোডিউস করা যায় সেই দিকে কাজ করেছিলেন। আর ওয়ারেন হেস্টিংস দেখেছিল যে এর আগে মোটামুটি 1768 থেকে 70 এই সময়টায় বাংলার এই এরিয়াতে ওই যে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল যেটাকে বলা হয় 76-এর মন্বন্তর, তাতে জনগণের খাবার দাবারের মতন শস্য ছিল না। এই জন্য যাতে শস্য মজুত করে রাখা যায় সেই উদ্দেশ্যেই বিভিন্ন জায়গাতে বড় বড় গ্র্যানারি বা শস্যাগার নির্মাণ করেছিলেন। আর ব্যবসার ক্ষেত্রে উন্নতির জন্য দেশীয় ব্যবসায়ী বা বিদেশি ব্যবসায়ী সবার জন্য একই রকমের ট্যাক্স ফিক্স করে দেন। বলেন যে দেশি ব্যবসায়ী হোক বা বিদেশি ব্যবসায়ী হোক প্রত্যেকের জন্যই ব্যবসার ক্ষেত্রে 2.5% করে ট্যাক্স দিতে হবে। এর আগে বিদেশি ব্যবসায়ী মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোনো লোকজন ব্যবসা করলে তাতে ট্যাক্স কম দিতে হতো, অন্যদিকে দেশীয় ব্যবসায়ী হলে তাকে ট্যাক্স বেশি দিতে হতো, সেইটাকে তিনি ইকুয়াল করে দেন। 1780 খ্রিস্টাব্দে কলকাতাতে ইসলামিক শিক্ষার বিকাশের জন্য মাদ্রাসা নির্মাণ করান। আগে 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী 1774 খ্রিস্টাব্দে কলকাতাতে সুপ্রিম কোর্টের স্থাপনা হয়েছিল। এবার সুপ্রিম কোর্ট রয়েছে শুধু কলকাতাতে, কিন্তু বেঙ্গল প্রেসিডেন্সির এরিয়া অনেক বড় ছিল, ফলে এই সমস্ত এরিয়ার যাতে জুরিসডিকশন ঠিকঠাক করে হয় ওই জন্যই এই যে বড় এরিয়া এইটাকে তিনি বিভিন্ন প্রভিন্সে ভাগ করেছিলেন। প্রভিন্স বা ডিস্ট্রিক্ট, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে তিনি প্রভিন্সিয়াল কোর্ট স্থাপন করেছিলেন এবং সেখানে দুই রকমেরই কোর্ট ছিল, সিভিল কোর্ট আর ক্রিমিনাল কোর্ট, মানে দেওয়ানি আদালত আর ফৌজদারি আদালত দুটোই ছিল। আর ভারতের সঠিকভাবে সার্ভে করার কাজ শুরু করে, মানে পুরো ভারত জুড়ে স্ট্রাকচার্ড ওয়েতে কার্টোগ্রাফিক্যাল সার্ভের কাজ শুরু করেন। এক কথায় এই কার্টোগ্রাফিক্যাল সার্ভে মানে হলো যে সার্ভে করে বিভিন্ন ধরনের ম্যাপ বা গ্রাফ তৈরি করা। এই কার্টোগ্রাফিক্যাল সার্ভের দায়িত্বে ছিলেন জেমস রেমেল, তাকে ফার্স্ট সার্ভেয়ার জেনারেল অফ ইন্ডিয়াও বলা হয়। তবে এর পাশাপাশি তার আরেকটা উপাধি রয়েছে, ফাদার অফ ইন্ডিয়ান সার্ভে। ফাদার অফ ইন্ডিয়ান সার্ভে জেমস রেমেল। ওয়ারেন হেস্টিংস এর এই সমস্ত কাজের পাশাপাশি তার সময়কালে আরো দুটো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। 1784 খ্রিস্টাব্দে কলকাতাতে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা হয়। ওরিয়েন্টাল স্টাডি মানে প্রাচ্য শিক্ষার বিকাশের জন্য, বিশেষ করে এশিয়ার প্রাচ্য শিক্ষার বিকাশের জন্য কলকাতাতে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয়। কে প্রতিষ্ঠা করে? উইলিয়াম জোন্স। 1784 খ্রিস্টাব্দে উইলিয়াম জোন্স কলকাতাতে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করে। কিসের জন্য? ওরিয়েন্টাল স্টাডি বা প্রাচ্য শিক্ষার আরো বিকাশের জন্য। আর আরেকটা ঘটনা কি ঘটে? প্রথমবার ভগবদ গীতার ইংরেজি অনুবাদ পাবলিশ হয়। একজন ব্রিটিশ ট্রান্সলেটর ছিলেন চার্লস উইলকিন্স, তিনি এই ভগবদ গীতার ইংরেজি অনুবাদ করেন এবং 1785 খ্রিস্টাব্দে তার ফার্স্ট পাবলিকেশন হয়। চার্লস উইলকিন্সের দ্বারা ভগবদ গীতার ইংরেজি অনুবাদ উইলকিন্স গীতা নামে 1785 খ্রিস্টাব্দে প্রথমবার পাবলিশ হয়। তো ওয়ারেন হেস্টিংস এর এই কাজগুলো আমি একবার শর্টে বলি। 1772 খ্রিস্টাব্দে বাংলার গভর্নর হয়, তখনই এসে ওই ডুয়েল সিস্টেম বা দ্বৈত শাসন ব্যবস্থাকে শেষ করে দেয়। তারপর ইজারিদারি ব্যবস্থা চালু করে। কোষাগার মুর্শিদাবাদ থেকে কলকাতাতে নিয়ে আসে। তারপর 1773 খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল অফ বেঙ্গল হয়। তারপর কি করে? রাজধানী চেঞ্জ করে নেয়, রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতাতে নিয়ে আসে। দস্তক প্রথা সমাপ্ত করে দেয়। যত নবাব, সম্রাট, জমিদারদের পেনশন দেওয়া হতো সেই সমস্ত পেনশন বন্ধ করে দেয়। শাহ আলমের পেনশন বন্ধ করে দেয়। পোস্টাল সার্ভিস শুরু করান, সিভিল সার্ভিস ইন্ট্রোডিউস করান, বড়
বড় বড় শস্যাগার বা গ্রানারি তৈরি করান, ভারতের কার্টোগ্রাফিক্যাল সার্ভে করান। ব্যবসার ক্ষেত্রে দেশীয় ব্যবসায়ী এবং বিদেশি ব্যবসায়ী প্রত্যেকের ক্ষেত্রে ট্যাক্সের পরিমাণ সেম রেখে দেন 2.5%। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রভিন্সিয়াল কোর্ট স্থাপন করান, কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করান। আর তার সময় দুটো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা বাই উইলিয়াম জোন্স আর ভগবদ গীতার ইংরেজি অনুবাদ বাই চার্লস উইলকিন্স। এবার ওই যে বললাম যে ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থাকে সমাপ্ত করে দিয়ে ইজারিদের ব্যবস্থা নিয়ে এলো। এবার এই সিস্টেমে ছোট্ট একটা পরিবর্তন হয়, সেটা একটু বলি। দ্বৈত শাসন ব্যবস্থাতে কি হতো, দেওয়ানি কাজ অর্থাৎ কর তোলার কাজ করত কোম্পানির লোকজন। এখন কোম্পানির লোকজন ডাইরেক্ট ইনভলভ না হয়ে বাংলার দুজন লোককে ওই কর তোলার দায়িত্ব দিয়ে দেয়। তারা হলো রেজা খান বা রাজা খান আর সেতাব রায় বা সীতাব রায়। এখন হেস্টিংস যখন ওই দ্বৈত শাসন ব্যবস্থা শেষ করে দেয়, ফলে ওই রেজা খান আর সীতাব রায় এদেরও আর প্রয়োজন ছিল না, ফলে তাদের পোস্টটাকেও তিনি সমাপ্ত করে দেন। আর তার পাশাপাশি ওই যে ব্রিটিশ কোম্পানির লোকজন যে কর তুলছিল তাদের পোস্টটাকেও তিনি নষ্ট করে দেন। এবার কর তোলার জন্য তিনি একটা নতুন সংগঠন বা কমিটি তৈরি করেন, যাকে বলা হতো বোর্ড অফ রেভিনিউ। দেওয়ানি কাজের জন্য তিনি একটা বোর্ড তৈরি করেন, বোর্ড অফ রেভিনিউ, এবং তাতে তিনি নিয়োগ করান কালেক্টর আর অন্যান্য রেভিনিউ অফিসারদের। কি বললাম, দেওয়ানির কাজটা ঠিকঠাক করার জন্য তিনি বোর্ড অফ রেভিনিউ তৈরি করেন এবং সেখানে কালেক্টর ও অন্যান্য রেভিনিউ অফিসার নিয়োগ করান। এই রেভিনিউ অফিসাররা গ্রামে গ্রামে গিয়ে বা ডিস্ট্রিক্ট থেকে কর কালেক্ট করতো এবং কালেক্টরকে সেই করটা জমা দিত। কালেক্টর সমস্ত করের হিসাব টিসাব বুঝে নিয়ে ফাইনালি কোম্পানির ঘরে সেই টাকাটা জমা দিত। এবার ওই রেভিনিউ অফিসারদের ভেতর কে কোন জায়গাতে কর তুলতে যাবে সেটা ঠিক করার জন্য তিনি নতুন আরেকটা কমিটি তৈরি করেন, যেটাকে বলা হতো কমিটি অফ সার্কিট। এই কমিটি অফ সার্কিটে তিনি ওই রেভিনিউ অফিসারদের বেশ কিছু জনকে রেখেছিলেন এবং তাদেরকে নিয়ে বেরিয়ে পড়তেন। জায়গায় জায়গায় ঘুরে ওই সমস্ত রেভিনিউ অফিসাররা জমি নিলামে তুলতো এবং ওই নিলামে যে ব্যক্তি বলতো যে আমি এই এরিয়া থেকে সব থেকে বেশি কর তুলে দেবো, তাকে ওই জায়গার ইজারাদার বলে ওই জায়গার কর তোলার দায়িত্ব দিয়ে দেওয়া হতো এবং ওই ইজারাদার ওই রেভিনিউ অফিসারদের ভেতর একজনের দায়িত্বে থাকতেন। তো এই বোর্ড অফ রেভিনিউ আর কমিটি অফ সার্কিট এই দুটো ব্যাপার আশা করি বোঝা গেল। এবার এইভাবে ইজারাদারি ব্যবস্থা চলছে। ইজারাদারি সিস্টেমটাকে আরো কিভাবে উন্নত করা যায়, আরো মডিফাই করা যায়, তার জন্য হেস্টিংস আরেকটা নতুন কমিটি খোলেন, যাকে বলা হতো কমিটি অফ রেভিনিউ। এই কমিটি অফ রেভিনিউতে তিনি 5 জন মেম্বারকে রেখেছিলেন। এই 5 জনের ভেতর 2 জন ওই বোর্ড অফ রেভিনিউ থেকে আসতো। বোর্ড অফ রেভিনিউ কি করতো, বোর্ড অফ রেভিনিউ ওই কালেক্টরদের নিয়ন্ত্রণ করতো। তো ওই বোর্ড অফ রেভিনিউতে যে সমস্ত মেম্বাররা আছে তাদের থেকে 2 জন মেম্বার নিত আর ওই কালেক্টরদের থেকে 3 জন, মানে কোম্পানির হায়ার অফিসার্স থেকে 3 জন, মানে এই টোটাল 5 জন মিলে ওই নতুন কমিটি তৈরি হয়, কমিটি অফ রেভিনিউ। এই কমিটি পরামর্শ দেয় যে এই যে কালেক্টর এবং রেভিনিউ অফিসাররা কর তুলছে, এই করের ভেতর অনেকটা পরিমাণ ওই রেভিনিউ অফিসার এবং কালেক্টর নিজেদের পকেটে ভরে নিচ্ছে। ফলে তাদের উপর নিয়ন্ত্রণ রাখার জন্য এবং কোন জায়গা থেকে কেমন কর সত্যিই ওঠে সেটা পরিচালনা করার জন্য তাদের সাথে সাথে একজন ভারতীয় ব্যক্তি রাখা প্রয়োজন। আর এই জন্যই তারা বাংলার যে প্রেসিডেন্সি অর্থাৎ বাংলা, বিহার আর উড়িষ্যা এই তিনটে মিলিয়ে টোটাল যে জায়গা, সেই জায়গাটাকে 6টা প্রভিন্সে ভাগ করার পরামর্শ দেয়। আর সেই পরামর্শ অনুযায়ী ওয়ারেন হেস্টিংস বাংলা, বিহার, উড়িষ্যা এই তিনটে এরিয়াকে 6টা প্রভিন্সে ভাগ করে দেয় এবং এই 6টা প্রভিন্সের যে টপ অফ দা কালেক্টর, সেই কালেক্টরের সাথে একজন ভারতীয় দেওয়ানকে রেখে দেন, যাতে কালেক্টর ঠিকঠাক কাজ করছে কিনা সেটা দেওয়ান দেখবে, আবার দেওয়ান ঠিকঠাক কাজ করছে কিনা সেটা কালেক্টর দেখবে। আর এইভাবে চলতে চলতে দেখা যায় যে কালেক্টর পোস্টে কালেক্টর খুবই ঘাপলা করছে, মানে দুর্নীতি টাইপের কাজ করছে। ফলে 1-2 বছরের ভেতর হেস্টিংস ওই কালেক্টর পোস্টটাকে সমাপ্ত করে দেন। ওই কালেক্টর পোস্টের জায়গায় চলে আসে ভারতীয় দেওয়ান। এবার কালেক্টর দুর্নীতি করছে বলে তার জায়গায় ভারতীয় দেওয়ান রাখলাম। এখন কিছুদিন পরে গিয়ে দেখা যায় যে ওই ভারতীয় দেওয়ানও দুর্নীতি করছে, তারা ঠিকঠাক করে তথ্য কোম্পানির ঘরে দিচ্ছে না। ফলে সবার কাছ থেকে যাতে ঠিকঠাক করে তথ্য এবং অর্থ আসে, সেই জন্য আরো একটা নতুন কমিশন তৈরি করা হয়, আমিনি কমিশন। 1776 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস সমস্ত জায়গা থেকে ঠিকঠাক তথ্য তোলার জন্য নতুন একটা কমিশন তৈরি করে, আমিনি কমিশন। এবং এই কমিশন সব দিক বিচার বিবেচনা করে বলে যে আগের ওই কালেক্টর পোস্টটাই ঠিক ছিল। আর এই কমিটির পরামর্শে ওয়ারেন হেস্টিংস এই যে বাংলা, বিহার, উড়িষ্যা মিলে 6টা প্রভিন্সে ভাগ ছিল, সেই 6টা প্রভিন্স বা প্রভিন্সিয়াল কাউন্সিল
সেটাকে তিনি সমাপ্ত করে দেন। ওয়ারেন হেস্টিংস ওই আমিনি কমিশনের পরামর্শে এই 6টা প্রভিন্সিয়াল কাউন্সিলকে সমাপ্ত করে দেন এবং আগের ওই কালেক্টরি সিস্টেমটাই আসে। তো এই হচ্ছে হেস্টিংস এর সময় হওয়া বিভিন্ন কাজ। তবে এর পাশাপাশি তার সময় 3টে যুদ্ধও হয়। 1773 খ্রিস্টাব্দে হয় রোহিলা ওয়ার। এই যে উত্তরাখণ্ডের এই এরিয়াটাকে বলা হতো রোহিলখণ্ড, এই রোহিলখণ্ডে হয় রোহিলা ওয়ার। আর 1775 থেকে 1782 এই মারাঠা এরিয়াতে হয় ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার। 1780 থেকে 1784 এই 4 বছর ধরে চলে এখানে সেকেন্ড অঙ্গ মহীশূর যুদ্ধ। এবার ওই যে বললাম যে 1773 খ্রিস্টাব্দে এই এরিয়াতে হয়েছিল রোহিলা ওয়ার। এই রোহিলা ওয়ার বা রোহিলা যুদ্ধের পর ওয়ারেন হেস্টিংস এর উপর বিভিন্ন কালিমা লেগে যায়। বলা হয় যে এই রোহিলা ওয়ারে হেস্টিংস যুদ্ধে শেষ হয়ে যাওয়ার পরও বিভিন্ন বর্বরতা করেছিলেন, আর তার উপর ইংল্যান্ড থেকে প্রচুর কমপ্লেনও আসে এবং ফাইনালি 1785 খ্রিস্টাব্দে গিয়ে এই ওয়ারেন হেস্টিংসকে ইমপিচ করে দেওয়া হয়। মানে ইংল্যান্ডের কথায় ওয়ারেন হেস্টিংসকে এই বাংলার গভর্নর জেনারেল পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং ফাইনালি 1785 খ্রিস্টাব্দে তিনি রেজিগনেশন দিয়ে ইংল্যান্ডে চলে যান। এরপর 1785 থেকে 86 এই 1 বছর বাংলার এই এরিয়াতে টেম্পোরারি গভর্নর জেনারেল ছিলেন জন ম্যাকপারসন। তারপর 1786 খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল হিসাবে আসে কর্নওয়ালিস। তো ওয়ারেন হেস্টিংস এর এই গভর্নর জেনারেল হিসাবে সময়কাল 1772 থেকে 1785। তারপর 85 থেকে 86 জন ম্যাকপারসন টেম্পোরারি গভর্নর জেনারেল হিসাবে ছিল এবং তারপর গভর্নর জেনারেল হিসাবে আসে কর্নওয়ালিস। তো কর্নওয়ালিস সম্পর্কে আমরা এর পরে গিয়ে আলোচনা করব। তো ওয়ারেন হেস্টিংস সম্পর্কে আশা করি ওভারঅল বিষয় বোঝা গেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। এই ক্লাসগুলো সম্পর্কে তোমাদের মতামত আমাদেরকে কমেন্ট বক্সে দিও। কোথাও যদি কোনো ডাউট বা কনফিউশন থাকে সেগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারো। আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে এর পরের ক্লাসে গিয়ে।